নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে। তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাচের জানালার ফাঁক গলিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাজখাই চিৎকার, সব কিছুই অনুপস্থিত আজ। ফোনে সকাল 9টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। অরু চোখ মেলে শটান হয়ে শুয়ে শুভ্র সিলিংয়ের পানে চেয়ে আছে। আজ আর অ্যালার্ম ওর ঘুম ভাঙাতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিকে আছে। সেই হিসেবে বাংলাদেশে এখন সন্ধ্যা রাত। রাত দিনের এই তারতম্যের কারণেই সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে অরু। তার উপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গুহায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে। কি সাংঘাতিক! ভাবলে এখনো পিলে চমকে ওঠে অরুর। সকাল 9:35। অনু একটু আগেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজ আছে, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচিউরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্বজ্ঞানের দিক দিয়ে সব সময় সচেতন সে। আসলে বাস্তবতার যার দরজায় বেশি হানা দেয়, সেই তত বেশি ম্যাচিওর হয়। এখানে বয়সের কোনো হাত নেই। অরু তখনও শুয়েই ছিল, উদাসীন হয়ে কি জানি কি ভাবছিল। তখনই নিজ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিজ থেকেই হাঁক পেরে পেরে ডেকে চলেছে তখন থেকে। জেকে, জেকে, আমি জানি তুই রুমে আছিস। নিচে নাম এক্ষুনি, নইলে কিন্তু আমি উপরে চলে আসব। ইম্পর্ট্যান্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও ডাকতে যাবে, তখনই ওপর থেকে ভেসে আসে মেইলি রিনদিনে কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল সে। এই বাসায় মেয়ে কোথা থেকে এলো? ভুল অ্যাড্রেসে আসেনি তো? ঠিক দেখে অরু রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলায় আত্মবিশ্বাস জমিয়ে বলল, এখানে জেকে বলে কেউ থাকে না, ভুল বাসায় নক করেছেন। অরুর কথার মাঝপথেই আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কৃতিকও বেরিয়ে এসেছে। লম্বায় অরুর চেয়ে দ্বিগুণ কৃতিক। ওর মুখভঙ্গিমা দেখতে হলে অরুকে মাথা উঁচিয়ে চাইতে হবে। এই মুহূর্তে অরু সেভাবেই তাকিয়ে আছে কৃতিকের মুখের দিকে। অনুভূতিহীন টকটকে ফর্সা মুখ, ফর্সা মুখশ্রী জুড়ে দুদিন ক্লিন শেভ না করা খড়খড় দাড়িগুলো মাথা চাড়া দিয়ে আছে। দাঁতে দাঁত চেপে আছে বলে দেখনো চোয়ালটা ব্লেডের মতোই ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পেছন দিক থেকে ঘাড়, সেই সাথে এঁটে আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনে 31 বছরের কৃতিককে অরুর চোখে গ্রিক গটের মতোই সুদর্শন ঠেকালো। Go back to your room. পাশ থেকে আসা একটা গমগমে আওয়াজে অরুর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকে উল্টে আবার প্রশ্ন করল, ব্যাপারটা এমন যে আমাকে বলছেন? কারণ কৃতিকের দৃষ্টি এখনো একইভাবে সামনের দিকে স্থির। Go back to your room. শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝেই আটকে আছে কঠোর আদেশ। কৃতিকের এক্সপ্রেশন, বচন ভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না অরুর। ও উল্টে বাচালের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই বার্তা নেই, অন্যর বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চেঁচাচ্ছে। ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছি তোকে। এবার কাট কাট স্পষ্ট বাংলায় অরুর মুখের দিকে তাকিয়ে কথাটা বলল কৃতিক। অরু ভয়ার্ত ঢোক গেল। এক মুহূর্তের জন্য মনে হলো ও 8 বছরের আগের কৃতিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরেই ওর ডান পিঠে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল। মনে মনে ভাবলো, উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো? মনে মনেই নিজেকে মিস সাহসী অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারল অরু। কি হলো, কথা কানে যায় না? যাব না। এ যেন অরুর স্বঘোষিত স্নায়ুযুদ্ধ। কৃতিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করল। তারপর রুষ্ট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক আবার একদম পছন্দ নয় অরু। অরু।
কৃতিকের ঘুম ঘুম হাসকি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আরও একবার বক্ষপিঞ্জরে কিছু একটা শক্ত টান অনুভব করলো আরও। কেন যেন মনে হলো অরু নামটাও অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সব থেকে আনকমন নাম এটা। কিন্তু সেই সবে মাথা ঘামিয়ে দমল না অরুর আত্ম অহংকারী মন, বরং নতুন উদ্যমে কৃতিকের কথার কাট কাট জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে, যাকে বলে এক বলেই ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলার তৃতীয় ব্যক্তির। কিরে দেখছিস, তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতে কৃতিক অরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। লম্বা চওড়া গ্রিক গড শেপের ওয়ালা বডির অধিকারী কৃতিকের পেছন থেকে রোগা অরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতঃপর কৃতিক বলে, কি চাই? চাই মানে? আমেরিকান সুপার মডেল শায়ুর আহমেদ কি তোর ভিখারি মনে হয়? না, তবে ছ্যাঁচড়া মনে হচ্ছে। কি? তোরা সবকটা মিলে আবারও আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? সায়র মুখে বিরক্তি ফুটিয়ে বলল, এছাড়া উপায় কি? নক করলে তো জীবনেও দরজা খুলিস না, ফোন ধরিস না, SMS সিন করিস না, হুটহাট উদাও হয়ে যাস। কোন দিন দেখব একা একা এই ভুতুড়ে বাড়িতে মরে পড়ে আছিস? আমার সন্দেহ হচ্ছে যে কে তুই আসলেই মানুষ তো, নাকি ভ্যাম্পিয়ার টাইপের কিছু? সত্যি করে বল। তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে। সায়র বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগারে অভিযোগের লিস্ট উগড়ে দিচ্ছে। এদিকে কৃতিকের পেছনে এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে অরু। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কৃতিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগও হচ্ছে না, কারণ সায়রের মুখ নন স্টপ চলছে। এক নাগারে টানা 10 মিনিট ধরে নন স্টপ কথা বলে তবে ক্ষান্ত হলো সায়র। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটই হবে। কৃতিক তো চুপচাপ ঘড়ির দিকেই তাকিয়েছিল। পেছন থেকে অরু নিজের হাত ছাড়ানোর কসরত করেই যাচ্ছে, কিন্তু কৃতিকের শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপিলিকার সমতুল্য। ওর পেছনে একটা ছায়া নাড়াচড়া করছে দেখতে পেয়েই সায়র উদ্বিগ্ন হয়ে বলল, তোর পেছনে ওটা কি যে কে? তোর ছায়া এত ছোট্ট হয়ে গেল কি করে? আর এমন নড়ছেই বা কেন? তোকে সত্যি সত্যি ভূতে ধরলো নাকি? দাঁড়া, সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি। সায়র একটা মানুষ ক বললে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি তিল থেকে তাল বানিয়ে কৃতিককে প্রোটেস্ট বাই গোস্ট বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খিঁচে বন্ধ করে অরুর হাতটা ছেড়ে দিল কৃতিক। সায়র সচকিত নজরে ওর পেছনে চাইল, দেখল স্কার্ট আর টি শার্ট পরা গোল গাল গরনের পিচ্ছি একটা মেয়ে। বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুই পাশে ঝুঁটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশবতী নাকি এলোকেশী? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফর্সা আদরে মুখটা রাগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তির ভাঁজ। লাল লাল গাল দুটো দেখেই মনে হচ্ছে একটু টেনে দিই। সেই আশাতেই হাত বাড়িয়েছিল সায়র পিচ্চিটার গাল টেনে দেবে বলে, কিন্তু সেই আশাতে এক বালতি জল ঢেলে অরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভেতরে পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল কৃতিক। সায়র উদ্বেগ প্রকাশ করে বলল, এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয় লেগেছে, দেখেই মনে হচ্ছে তুলোর মতো শরীর। কৃতিক দাঁত চেপে ঘাড়ের রগ ফুলিয়ে বলে, লাগুক, লাগার জন্যই তো মেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো, সেই সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্ছি মানুষ তাই বলেছি। বাই দ্য ওয়ে, কে ও? বনো ওয়ান। এই বলে সিঁড়ি ভেঙে ধপাধপ করে নিচে নেমে যায় কৃতিক। সায়র কৃতিকের পেছন পেছন নামতে নামতে বলে, বোবাই, এনি চান্স তুই কি এই পিচ্ছি মেয়েটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না সায়র, তার আগেই ওর মুখ বরাবর একটা কুশন ছুঁড়ে মারে কৃতিক।
মুখে লাগাম টান। তুই জানিস আই ফাকিং হেট উইমেন্স। তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। কৃতিক আরামসে দিওয়ানে বসে পড়ল। তারপর টি টেবিলে 2 পা তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে মনিটরে ভিডিও গেম শুরু করতে করতেই বলল, বললাম তো নো ওয়ান, ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। সায়র বুঝল কৃতিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জায়ান কৃতিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছালো অরুণ। ঢোক গেলার মতো করে প্রত্যেকটা অপমানজনক কথা গেলে নিল অরুণ। মায়ের জন্য আপা কত কিছু করছে, আর ও এতটুকু সহ্য করতে পারবে না? তা কী করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। অসমান দেয়ালে লেগে কুনুয়ের কাজটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি শার্টের হাতাটাও চ্যাটচ্যাটে হয়ে গেছে। কৃতিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর ওয়ান টাইম ব্যান্ডেজ ও লাগিয়ে নিল। অরু বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এইভাবেই নিজের ক্ষত নিজেকেই সারাতে হবে ওকে। যা হয়ে যাক, আপাকে কিচ্ছুটি বলা যাবে না। সায়র কাউচে শুয়ে ফোন টিপছে আর কৃতিক মনিটরে বাইক রাইড খেলছে। হঠাৎ করে কি মনে করে শোয়া থেকে উঠে বসে সায়র। চিন্তাগ্রস্তের মতো কপালে ভাঁজ রেখে বলে, এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কৃতিকের দৃষ্টি মনিটরে আটকে আছে এখনো। ও চুইংগাম চিবোতে চিবোতে বলল, আই নো। এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আছিস কি করতে? সায়র দীর্ঘশ্বাস ছেড়েই বলল, এবার আরও বেশি সতর্ক থাকতে। এবার শুধুমাত্র এলিসা নয়, আমরা 4 জনই টার্গেট। কৃতিক খেলাটা পজ করে দোতলায় অরুর ঘরটার দিকে তাকে কিছু একটা ভাবলো। তারপর বিড়বিড় করে বলল, ইফ হি ডেয়ার টু টাচ, আই সোয়ার আই উইল কিল হিম। সায়র তাজ্জব বনেকে প্রশ্ন ছুড়ল, কি বলছিস? বিড়বিড়িয়ে কাকে মারবি তুই? কৃতিক ওর ভয়ানক শীতল চাউনি নিক্ষেপ করলো সায়রের দিকে। বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সেই চাউনি। ওর চোখ জোড়ায় যেন একটা জীবন্ত থ্রেড। ঠোঁটের কোণে ক্রুড়ো হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কৃতিক, এলিজার বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনো ফেরেনি অনু। অবশ্য ফেরার কথাও না, বলেই গিয়েছে ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখেই ওর আবার এত ব্যস্ততা ধরতে পারল না ওরও। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে? যেমন ভাবনা তেমন কাজ। আরও দরজাটা সাবধানে একটু ঢিলে করে উঁকি দিল বাইরে। তৎক্ষণাৎ নিচ থেকে সকালের পুরুষালী কণ্ঠটা আবারও ভেসে এলো তার কানে, এই যে অ্যালোকেশি, খেতে এসো। আরও দুবার সামনে বাড়িয়ে করিডোর দিয়ে নিচে চাইল। দেখলো অ্যাপ্রন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকে তাকিয়েই হাসছে সায়ন। ফর্সা মুখশ্রীতে সে সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কৃতিক। ওর ভাবভঙ্গি এমন যেন ও আশেপাশে কোনো মানুষই নেই, সব গরু ছাগল। হরও এবার নিচে নেমে এলো। সায়র নিজের সাবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। অরু প্লেটের দিকে উকিয়ে দিতেই ওর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো। দুপুরের খাবারে এসব ঘাস পাতা কে খায়? সাথে এক টুকরো মাংস ভাজা, স্টেক হবে হয়তো, আর একটুখানি ম্যাশ পটেটো। ব্যাস এতটুকুই লাঞ্চ? গোল গোল অসহায় চোখ করে ওদের দুজনের দিকে তাকালো অরু। সায়র একবার অরুর দিকে আর একবার কৃতিকের দিকে তাকাচ্ছে। কৃতিক খেতে খেতে বলল, দেখতে তো এইটুকুনি, এত খাবার রাখিস কোথায়? খুব রাগ হলো অরুর। আমেরিকা এসেছে বলে এইসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? ছ্যা! মনে মনে আমেরিকান গ্রিন কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার জানালো আরও। দেশে থাকে না বলে দেশের ঐতিহ্যটাও ম্যাশ পটেটোর সাথেই ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তারপর আল গোছে নিজের লম্বা চুলগুলো হাত কোপা করে ওড়নাটা কোমরে পেঁচিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে।
ক্যাবিনেট আর ফ্রিজ হাতটাই হাতের কাছে চাল ডাল যা পেল সব কিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই খিচুড়ির মৌ গন্ধে সুবাসিত হয়ে উঠল চারিদিক। সায়র নিজের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উঁকিঝুঁকি দিচ্ছে। ওর কাণ্ডে কৃতিক ভ্রু কুঞ্চিত করে বলল, কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ। সায়র দাঁত কেলিয়ে বলল, খিচুড়ি কতদিন পর বাঙালি খানা, লোভ সামলাতে পারছি না। কৃতিক আবারও নিজের খাওয়ায় মন দিল। একটু পর এক প্লেট খিচুড়ি এনে সায়রের সামনে রাখলো অরু। গরম খিচুড়ির গন্ধে খিদেই পেট গুড়গুড়িয়ে উঠল। অরু বলল, খেয়ে বলুন তো কেমন হয়েছে। গরম খিচুড়ি মুখে নিয়েই আবেশে চোখ বুঝে এলো সায়রের। ওর মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় ও খাবারটা ঠিক কতটা পছন্দ করেছে। খাবার গিলে নিয়ে তৃপ্ত মাখা হাসি দিয়ে সায়র কৃতিককে বলল, তোর বোনও ফাটাফাটি রান্না করে দোস্ত। এরকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলবো। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নিদৃষ্টিতে অরুর ক্লান্ত মুখশ্রীটা পরখ করলো কৃতিক। তারপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়, ও আমার বোন হতেই পারে না। মানে? সায়রের মুখে কৌতূহল স্পষ্ট। ও আমার বাপের দ্বিতীয় বউয়ের আগের পক্ষ। কৃতিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনেও একটুও টলল না অরু, বরং মৃদু হেসে সায়রের উদ্দেশ্যে বলল, জি উনি ঠিকই বলেছেন, আমি ওনার আপন কিংবা সৎ কোনোটাই বোনই নই। আমার নাম আরোরা শেখ। কৃতিকের কথা সায়রও খুব একটা গায়ে মাখল না। ও অরুর কথার জবাবে একটা উচ্ছ্বাস নিয়ে জানায়, আমি সায়র আহমেদ, কিন্তু বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোম টাউন দার্জিলিংয়ে। দার্জিলিং নামটা শুনতেই আগ্রহের প্রবণতা বানভাসী হলো অরুর। দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের লিস্টে সবার আগে। জীবনে একবার হলেও জায়গাগুলোতে যেতে চায় অরু। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা সব কিছু নিজ হাতে ছুঁয়ে দেখতে চায়। নিজের মনগহীনে লুকোনো ইচ্ছার খানিকটা পর্দা খুলে যাওয়ার দরুন অরু বলল, জানেন, দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার আমার অনেক দিনের স্বপ্ন। তাই কোথায় ঘুরতে চাও দার্জিলিংয়ে, আর কার সাথে যাবে? অরুর মুখ থেকে কথার বহর বের হতে না হতেই সশব্দে হাতের কাঁটা চামচটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল কৃতিক। কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই হেট বাঙালি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় সব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আই ওয়ান্ট ইউ। অরু শঙ্কিত হয়ে দুপা পিছিয়ে গেল। চোখের সামনে কী ঘটছে, কেন ঘটছে বুঝে উঠতে একটু টাইম লাগলো। কৃতিক বারবার ওকে অপমান করছে, ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে অরুও তো চুপ মেরে যাবার মেয়ে নয়। কৃতিকের সূক্ষ্ম অপমানের জবাবে অরু পাল্টা তীর ছুড়ল, বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার উপর নাম করা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস এতটুকু বলারই ফুসরত পেল অরু। এরপরে টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরে কৃতিক। ইটস রং জেকে, কি করছিস এটা? কৃতিকের কাণ্ডে সায়র হকচকিয়ে ওঠে। কিছু বলতে যাবে তার আগে ওকে হাতের ইশারাতে থামিয়ে দিল কৃতিক। দাঁত দিয়ে দাঁত পিষে ফেলে বলল, আমাদের মধ্যে কথা বলতে আসিস না সায়র। ও যেভাবে আমাদের কথাটা উচ্চারণ করলো মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে, আর ওই তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। সায়র একদিনই বুঝে গিয়েছে কৃতিক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে? এই জমের হাতে এখন না হয় সায়র আছে, কিন্তু রাত বেরাতে হুট করে জেগে রেগে গেলে তখন কি হবে? সায়র ভাবতে ভাবতে শটান বসে পড়ল। কৃতিক এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। ভয়ে নিজের জামা নিজের শক্ত করে চেপে ধরে রেখেছে অরু। চোখ দুটোতে পানি ছলছল করছে, এই করেও পড়ল বলে। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেও ফাকিং তেজ দেখাতে আসবি না, নয়তো তোর তেজ গড়িয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ড ইট। ক্ষিপ্ততা
সুস্পষ্ট ওর দু চোখে। সেই সাথে মুখের কথাগুলো চপেটা ঘাতের মতোই শক্তিশালী। তবুও কত নির্বিঘ্নে কথাগুলো বলেই রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কৃতিক। কৃতিক চলে যেতেই অরুর চোখের জলের বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছছে অরু। অভিমানী কান্নায় নাকের ডগাটা লাল হয়ে গিয়েছে। সায়র এগিয়ে গিয়ে নিজের রুমালটা অরুর দিকে এগিয়ে দিল। মুখটা মুছে নাও অরু। অরু নিল না, বরং দৌড়ে হল রুম ছেড়ে দোতলার ছাদ বারান্দায় চলে গেল। বড্ড আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি হোক। কৃতিক কেন ওকে দু চোখে দেখতে পারে না, কেন ওর ওপর সবসময় ক্ষিপ্র হয়ে থাকে, তা আজও ধরতে পারে না অরু। একদিকে সায়র নিজেও কৃতিকের কাণ্ডে বিরক্ত। কোনো এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর। কখনো কি কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে। আর একবার রেগে গেলে তো কথাই নেই। এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। এত রকচটা স্বভাব নিয়ে কৃতিক যে কী করে কলেজের প্রফেসর ভেবে পায় না সায়র। কিন্তু অরু তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি। এত ছোট্ট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কি মানে আছে? আশ্চর্য। আনমনে বলে ওঠে সায়র। সন্ধ্যায় কৃতিককে বিদায় জানিয়ে চলে যায় সায়র। আজ রবিবার ছিল বলে এসেছিল। প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে এলিসা, সায়র নয়তো অন্য কেউ না কেউ কৃতিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টেটে আসে। নয়তো মাসের পর মাস গেলেও কৃতিকের কোনো খোঁজ মেলে না। না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো ইন্টারনেট, না কোনো ফেস টু ফেস আলাপ। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইলই বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চিত। প্রয়োজনে বাইরে গিয়ে ও শুধু একটা কাজই করে, সেটা বাইক রাইডিং। কৃতিক সায়রকে এগিয়ে দিতে গেটের কাছে এলে সায়র গাড়িতে উঠতে উঠতে বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না। বড্ড মিষ্টি মেয়েটা। তুই ওকে রাখতে না চাইলে বলিস, আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো ওকে। তবুও ওকে টর্চার করিস না। আই রিকোয়েস্ট ইউ। সায়রের কথায় জিভ দিয়ে গাল ঠেলে একটা তীর্যক আর রহস্যময় হাসি দিয়ে কৃতিক বলে, আর ইউ ফাকিং কিডিং উইথ মি? নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? কিছু বললি? নাথিং, তুই যা। আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে 3 জন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর। সায়র নিজের ছাদ খোলা বিএমডাব্লিউতে নিয়ে উঠে পথে যেতেই পেছনে না ঘুরেই হাত নাড়িয়ে বলল, সি ইউ ইন নেক্সট উইকেন্ড। বাই বাই। সন্ধ্যায় দিকে অনুও ফিরে আসে। রুমে গিয়ে পরনের মোটা কোটটা খুলে চারিদিকে খুঁজতে শুরু করে অরুকে। কিন্তু কোথাও অরু নেই। ও ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখলো অরু চুপচাপ ছাদ বারান্দার মেঝেতে বসে আছে। হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিংয়ে, তার ওপর চিবুক। কাঁচ ঠেলে বারান্দায় পা রাখতেই হু হু বাতাসে হাড় হিম হয়ে এলো অনুর। এই ঠান্ডার মধ্যে অরু কী করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু। ততস্থ গতিতেই অরুকে টেনে ভেতরে নিয়ে আসলো ও। অরুর ফর্সা মুখ ঠান্ডায় নীল বর্ণ ধারণ করেছে। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে। ঠিক আছিস বনু? দুপুরে খেয়েছিস? অনুর উদ্বিগ্ন প্রশ্নে সচকিত হয়ে উঠল অরু। শরীরের ক্লান্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে বলল, খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাব মাকে। অনু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, মা আইসিইউতে আছে রে আরু। এখন গেলেও কাছে যেতে পারবি না, তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তখন না হয় যাবে। তোর কষ্ট হচ্ছে আপা, তাই না? না রে, কৃতিক ভাইয়া আগে ভাগেই কোম্পানিকে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলেছে। আমি তো শুধু মায়ের কাছে কাছে ছিলাম। দু বোন আরও অনেক সুখ দুঃখের আলাপ করছিল। তখনই নিচ থেকে কলিং বেল বেজে ওঠে। অনু বলে, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসে অনু। অরু কৌতূহল নিয়ে শুধায়, এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির নাম শুনতেই সারাদিন না খাওয়া অরুর পেট গুড়গুড়িয়ে ওঠে।
কি বলিস আপা, তুই অর্ডার করেছিস? অনু এদিক ওদিক না বোধক মাথা নাড়ায়। তাহলে? অনু প্যাকেটগুলো টেবিলে রেখে বলল, তুই দাঁড়া, আমি কৃতিক ভাইয়াকে একবার জিজ্ঞেস করে আসি। অনু কৃতিকের রুমে নক করে ঢুকলো। দরজাটা খোলাই ছিল। কৃতিক ল্যাপটপে কিছু একটা করছিল তখন। অনু একটু ইতস্তত হয়েই গলায় বলে, ইয়ে মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? কৃতিক সজোরে এদিক ওদিক মাথা নাড়ায়, যার উত্তর না। অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল, তাহলে মনে হয় ভুল করে। অনু, পিছু ডাকে কৃতিক। অনু ফিরে তাকায়। আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস, তো তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। অনু শুনে খুশি হয়ে গেল। ওপর থেকে অরুকে ডেকে বলল, খা আরু, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। অরু আর অপেক্ষা করলো না। সারাদিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়ল পেট পুজো করতে। খুশি মন নিয়ে অনু চলে যেতেই কৃতিক আবারও নিজের কাজে মন দিল। সান ফ্রান্সিসকো থেকে মাইল 30 দূরে ছোট্ট নির্জন এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহে বড়জোর 2-1 বার রোদের মুখ দেখা যায়। বাকিটা সময় খুঁটখুঁটে মেঘাচ্ছন্ন আকাশে, নয়তো কুয়াশা ঢাকা ঝাপসা প্রকৃতি। তার উপর হাড় কাঁপানো ঠান্ডা তো আছে। ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় সেই হিম ধরা শীত ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও এদেশের মানুষের কর্মব্যস্ত জীবন অনড়। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত 2 দিন ধরেই এভাবে কাটাচ্ছে অরু। খাও দাও আর ঘুমাও। আপাও সকাল হতে না হতেই হসপিটালে ছোটে। কৃতিক বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত নেই অরুর। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখা দেখি না হওয়াটাই ভালো। এক কথায় গুন্ডা লোক। রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে অরু। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরু দায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত 2 দিনে অরু তো ভুলেই গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছেও। কিন্তু মাত্র এই কয়েকদিনের দূরত্বে কিভাবে আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই? ওর অবচেতন মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাদের দূরে ঠেলে দিয়েই নতুন ভাবনার সংযোজন করলো ও। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেডসাইড টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠো ফোনটার দিকে, যেটা গত 2 দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। অরু এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবলো এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? অরু পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর ভাবতে ভাবতে আনমনে বলে, আমাকে ধাপে ধাপে এগোতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডিজের জন্য এসেছে। তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবে লজ্জায় নিজের মুখে 2 হাতে চেপে মুচকি হেসে বলে, কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধিদীপ্তদের মতো চোখ জোড়া বড় করে অরু বলল, আইডিয়া। এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ থাকবে, শুধু খুঁজে বের করতে হবে। নিজেই নিজেকে আশ্বাস দিল ও। তারপর আর দেরি করলো না। তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিতির নাম্বারটুকে রাখা পৃষ্ঠা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো সুযোগের আশায়। বেখেয়ালি অরু এক প্রকার নাচতে নাচতে নিচে নেমে এলো। তবে শেষ সিঁড়িটা পেরোতেই ওর পায়ের উত্তম গতি থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করলো। অন্ধকার হল রুমে কালকের মতোই দেওয়ানে বসে টি টেবিলের ওপর পা দুটো তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃতিক। আরও মনে মনে বিরক্ত হলো। এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে এই লোক। আশ্চর্য, অফিস টফিস নেই নাকি? আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারীর মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথা নিজেই ঠোঁট টেপে হেসে ওঠে অরু।
সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ হয়ে যায়। কৃতিক ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? অরুর হাসি থেমে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হলরুমে। জানালা থেকে শুরু করে কাচের দেয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কৃতিকের রাগী আওয়াজ বেশ ভয়ানকই ঠেকলো অরুর কানে। আর এই মুহূর্তে কৃতিক যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের ওপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। অরু এই নীরবতা ভাঙতে চাইল, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে ঋণ আওয়াজে বলল, আপনার অফিস নেই? কোন অফিস? মা কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ? ওয়েট, জেকে তার মানে কোম্পানিটা আপনার নামে? আর কালকে ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল, জায়ান কৃতিককে ছোট করে জেকে। আঙুল নাড়িয়ে নাড়িয়ে অরুর কথা বিশ্লেষণ কৃতিক শুনছে কি শোনেনি কে জানে। ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা বিশ্রী লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না ওখানে আমি বসি, তুই চাইলে বসতে পারিস। অরু মনে মনে ভরকায়। কি বলে এই লোক? আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস ফেস নিয়েও ঠাট্টা করতে পারে, অদ্ভুত। অরু আর ঘাটায় না কৃতিককে, বেশি ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে তারই হত্যা নেই। তাই অরু কথা ঘুরিয়ে বলে, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো। সচকিত জবাব আসে কৃতিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো অরুর বুক ছেড়ে। কৃতিক বলেছে মানে সে কথা এক চুলও নড়বে না। তাই অন্ধকার হাতড়েই ল্যান্ড ফোনের সামনে গিয়ে সাফেদ কার্পেট বিছানো মেঝেতে বসে পড়ল অরু। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে কল লাগালো তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তে কল ধরেছে তিথি। বাংলাদেশে তখন রাত 10টা কি 11। তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাচ্ছে তিথি। তিথি, আমি আরও বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একে তো বিদেশি নাম্বার, তার উপর দেশে থাকতে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল অরু। এখন হুট করে আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগে অরু বলে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে। নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে? তিথি ওপাশ থেকে কি বলল সেটা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠেছে, গেম ওভার। কেন যেন হুট করে ফুপিয়ে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করে বলছে, তিথি, তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি বলেছি। তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপটাকে কোনো কালেই গুরুত্ব দিসনি তুই। উল্টো সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা, সেটা জানা। কেন রে? আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? তার উপর সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুই পারফেক্ট। তুই কৃতিককুঞ্জের মালকিন, হ্যাঁ আমরা কি লেম? কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্য হেসে তিথি আবারও বলে, আরে তুই তো আসলেই কচুরি পানা রে। আমার মাথা ঠিক আছে কিনা নেই সেটা জিজ্ঞাসা করার তুই কে? আমি তো এইভাবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরানো ঢাকার নাম করা রিয়েল এস্টেট ফ্যামিলির বিজনেস তোদের। ও মাই গড, কিন্তু তুই তো আসলে ওই বাড়ির কেউ নস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী নিজে বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নীচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করছিস। তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না উরু। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়া যে দিবা স্বপ্নটা দেখছিস না,
সেটা আবার বন্ধ করে দে। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতন হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। অরু চোখ দুটো বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসেও সেই ভয় থেকে পালাতে পারল না ও। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পরিপূর্ণ কিছু চরম সত্যের। নিস্তব্ধ শুনশান হলরুমে অরুর ফোপানির আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছে। অরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করলো, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আর আমি কোনো দিনও নিখিল ভাইকে খুঁজে পাবো না। রেডিকিউলাস। ওপাশ থেকে এতটুকু শোনা গেল, তারপর শুধু কল কেটে যাওয়ার পিক পিক আওয়াজ শোনা গেল। অরুর কি হলো কে জানে, আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করে কল কাটতেই হু হু আওয়াজ করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেই হজম করতে পারেনিও। আধারে ঢাকা বদ্ধ ঘরে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতুর শোনালো। লম্বা সিল্কি চুলগুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দুহাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে অরু। কান্নার তোপে শরীরটা বারবার ঝাঁকি দিয়ে উঠছে। সেই তালে তালে মৃদু রিনিঝিনি শব্দ করছে পায়ে আটকে থাকা নুপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে যে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রুপাঞ্জেলের তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতোই নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। এই যেমন অরুর কান্নাকাটিও পাশের দিবানে বসে থাকা কৃতিকের হৃদয় ছুঁতে পারল না। ও হুট করেই একটা অদ্ভুত কাজ করে বসল। নিজের জায়গা ছেড়ে উঠে এসে অরুর হাতে হাঁচকা টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল। তারপর ওর হাত ধরে টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। অরু কিছু বুঝে ওঠার আগে শব্দটা উচ্চারণ করে ধপ করে দরজা আটকে দেয় কৃতিক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোটা তুলে হাত মুষ্টিবদ্ধ করে। পকেট হাতে ফোন বের করে কাউকে কল লাগায়। আমি একটা নম্বর ফরওয়ার্ড করেছি তোকে, A to Z সব ইনফরমেশন চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলো পাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা সয়ে অভ্যাস নেই অরুর, তার উপর ওর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় জান যায় যায় অবস্থা। অরু একটু সময় নিজের কান্নাকাটি থামালো, তারপর দু হাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগলো। কৃতিক বয়সে অরুর চেয়ে অনেক বড়, তার উপর সম্পর্কটা এতটাও সহজ নয় ওদের, তাই কখনোই কৃতিককে কিছু বলেনি, ডাকেনি অরু। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়েই ডাকতে শুরু করলো ও। ভাইয়া, কৃতিক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো ভাইয়া। উপাস থেকে কোনোরূপ প্রতিক্রিয়া এলো না। এভাবেই ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই অরুর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনে ক্লান্ত হয়ে বসে পড়ে ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায় অরু। হাইওয়ে ধরে এগোলে রাস্তার এক পাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডসের বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা বেশ নীরব, তার চেয়েও নীরব এই স্টেটটা। যেই কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধ বৃদ্ধা, নয়তো কৃতিকের মতন একঘেয়ে। মোদ্দা কথা, যারা কোলাহল মুক্ত নির্বিচ্ছিন্ন জীবন পছন্দ করে তারা এই স্টেটে থাকে, নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারাদিন কাটিয়ে দেবার মতন অযথা সময় কারোরই নেই। দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়ায় বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদ গোল টেবিলে বসে একটু একটু কফির সিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগার একটা গোল টেবিলে প্রত্যয়ও বসে আছে। মাত্রই একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে, তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বাঁ হাত দিয়ে দেশলাই চালানোর চেষ্টায় আছে ও। তখনই ম্যাকডোনাল্ড লোগোর টি শার্ট পরিহিত একটা ব্রাউন স্কিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউ।
প্রত্যয় মাথা তুলে একদম চাইলো হুট করে চোখে চোখ রাখলো, অতঃপর হারিয়ে গেল। মেয়েটা সাদা ফটফটে চামড়ার নয়, বরং দুধে আলদা রঙের মায়ায় ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। ডাগর ডাগর চোখে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই, চোখের নিচের সূক্ষ্ম ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যের সামিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যালিফোর্নিয়ার মানুষের যখন দিননাতিপাত করাই দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করলো এক অজানা উষ্ণতায় ছেয়ে যাচ্ছে ওর হৃদয়ের কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হাওয়া ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয় বসন্ত, এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়া। লোকটা এক ধ্যানে তাকিয়ে আছে দেখে এবার একটু ইতস্তত হয়ে হাত নাড়ালো অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায়, ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলতে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারদের কাছে। প্রত্যয় বলতে চাইলো, তুমি এমন করে আর কারো সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগেই অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করলো অনুকে ওরা কিছু বলছে। ভারী শরীরের গুন্ডা মতো একটা সাদা চামড়ার লোক, দেখেই মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গিয়েছে অনুর ওপর, অযথা ইংরেজিতে গালাগাল করছে। এক কথায় দু কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিফটমেট ডেইজি ছাড়া কর্তৃপক্ষের কেউ নেই। তার উপর অনু 2 দিন হলো জয়েন করেছে মাত্র। কিভাবে কি সামাল দেবে কিছুই বুঝে উঠতে পারছে না। এক পর্যায়ে লোকটা রেগে মেগে গরম কফের মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। আকস্মাৎ ঘটনায় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বিভৎস কোনো কিছু অনুভব করতে পারল না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয়ে ভয়ে চোখ খোলে অনু। দেখতে পায় একটু আগে সিলভার কালার শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে চোখ মুখে খিচে দাঁড়িয়ে আছে সে। তার মানে কফিটা কি ওনার শরীরে পড়লো? হায় হায়। অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগেই লোকটা ওর দিকে একরাশ মায়া ভরা চোখে তাকিয়ে বলল, আর ইউ ওকে? রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ানক শব্দ কানে আসতে ঘুম ছুটে গেল কৃতিকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে উঠে বসলো। ঘড়িতে তখন বিকেল 4টা। তখন অরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নিও। অরু কথাটা মাথায় আসতেই নিজের চুল নিজেই খামচে ধরল কৃতিক। ও নো, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল কৃতিক। দরজার সামনেই 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে অরু। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। সেই সাথে জোর তালে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে পুরো শরীর। অরুর এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করলো কৃতিক। তারপর আলগোছে বাচ্চাদের মতো করে নেতিয়ে পড়া অরুকে 2 হাতে তুলে নিল নিজের কোলে। ও শরীর স্পর্শ করতে চমকে ওঠে কৃতিক। বরফের মতোই ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি করে দরজা খুললে কি হতো কে জানে।